হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির জানাজায় লাখো মানুষের ঢল, দাফন করা হয় মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে। 5 দিন বন্ধ থাকার পর অবশেষে দেশের স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতীয় পেঁয়াজ, কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের বহিষ্কৃত 4 কর্মকর্তা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি, চাওয়া হবে রিমান্ড। আবারও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, উত্তরাঞ্চলে 4র্থ দফা বন্যার আশঙ্কা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদ। আপনাদের সাথে আছে আমি শরাফত আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রখ্যাত আলেমে দ্বীন ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির দাফন সম্পন্ন হয়েছে। দুপুর 2:15টার দিকে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। জানাজা শেষে মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় দেশ বরেণ্য এ আলেমকে। জানাজায় অংশ নিতে চট্টগ্রামের হাটহাজারীতে ঢল নামে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার 4 উপজেলায় কাজ করছে 10 প্লাটুন বিজিবি ও 7 নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টহল দল। এর আগে আজ সকাল 9টায় অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে হাটহাজারী মাদ্রাসায় নেওয়া হয় তাকে। আল্লামা শফির মরদেহ শেষবারের মতো দেখার জন্য ও জানাজায় শরীক হওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসার কারণে চট্টগ্রাম থেকে হাটহাজারী ফটিকছড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 5 দিন বন্ধ থাকার পর অবশেষে দুপুর 1টা থেকে পুনরায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে আজ 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ আমদানি হবে বলে ভারতীয় C&F সূত্রে জানা গেছে। ভোমরা C&F নেতারা জানান, গত 14 সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেডের এক নির্দেশনার পর পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। এরপর গতকাল ওই ফরেন ট্রেডের অপর এক চিঠিতে শর্ত সাপেক্ষে আজ থেকে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় C&F তাদেরকে জানান। এদিকে 10-12 দিন ধরে ট্রাক ভর্তি পেঁয়াজ নিয়ে আটকে থাকার কারণে 3 শতাধিক ট্রাকের অর্ধেক পেঁয়াজই পচে যেতে পারে বলে আশঙ্কা আমদানিকারকদের। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও ঢুকতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের ট্রাক। ভারতের মহদীপুর বন্দরে এলসির টেন্ডারকৃত আটকে পড়া পেঁয়াজ 5 দিন বন্ধ থাকার পর অবশেষে আজ বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। সকাল 11টার পর থেকে 8 ট্রাক পেঁয়াজ বন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন সোনা মসজিদ শুল্ক স্টেশনের কর্মকর্তারা। টেন্ডারকৃত আটকে পড়া সব পেঁয়াজ আজকালকের মধ্যে প্রবেশ করবে বলেও জানা গেছে। প্রতি ট্রাকে 25 মেট্রিক টন করে 8 ট্রাকে 200 মেট্রিক টন পেঁয়াজ এসেছে আজ। আরও 70 থেকে 80টি ট্রাক আটকে আছে বলে জানিয়েছে C&F। এদিকে ভারতীয় পেঁয়াজ আসার খবর ইতিমধ্যেই পেঁয়াজের দাম কমে 50 থেকে 55 টাকায় নেমে এসেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের সাময়িক বহিষ্কৃত 8 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে নারায়ণগঞ্জ সিআইডির কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিআইডি ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসান জানান, সকালে সদর উপজেলার ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সিআইডি ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসান বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের সাময়িক বহিষ্কৃত 8 কর্মকর্তা ও কর্মচারীর গাফিলতি থাকায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়। বিস্ফোরণের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। দর্শক, তিতাস গ্যাসের 8 জনকে আটক বিষয়ে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা হলো তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে 8 জন কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন তাদের কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যে সিআইডি বিভাগ রয়েছেন সেই সিআইডি বিভাগের যে ইন্সপেক্টর রয়েছেন বাবুল, তিনি কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়ে এসেছেন এবং আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাকে যেমন জানিয়েছেন যে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদেরকে কিছুক্ষণ পরে তারা জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করবে
করবেন এবং 5 দিনের রিমান্ড তারা কিন্তু প্রার্থনা করেছেন। এর মধ্যে থেকে যদি আদালত মনে করেন তাদের রিমান্ড মঞ্জুর করবেন শুনানিতে, আর যদি মনে করেন যে না তারা রিমান্ড শুনানি মঞ্জুর করবেন না, সেটা আদালতের ইখতিয়ার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, নারায়ণগঞ্জের কিন্তু এই মসজিদ বিস্ফোরণের ঘটনায় একের পর এক তদন্ত কমিটি কিন্তু গঠিত হয়েছে। একই সাথে কিন্তু এই ইতিমধ্যে কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং একই সাথে কিন্তু নারায়ণগঞ্জের যে এই মসজিদের বিস্ফোরণের ঘটনার যারা মসজিদ কমিটি রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা মসজিদ যে পাশ দিয়ে যে সংযোগটি গিয়েছে সেটা মসজিদের নিচ দিয়ে নয়। একই সাথে তারা যেটা দাবি করেছেন, মসজিদ প্রতিষ্ঠার পরে কিন্তু আসলে তিতাস গ্যাসের সংযোগ কিন্তু ওই এলাকায় দেওয়া হয়েছে। তো আসলে তারা যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে রিপোর্টটি দিয়েছেন সেটার মধ্যে উল্লেখ করা হয়েছে যে তিতাস গ্যাসের এই সংযোগটি মসজিদের নিচ দিয়ে গিয়েছে এবং তাদের কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ ছিল না। তবে মসজিদ কর্তৃপক্ষ সেটা অস্বীকার করে তারা কিন্তু তাদের ব্যাপারে যথেষ্ট পজিটিভ আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে মসজিদ বিস্ফোরণের ঘটনার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এবারে জানবো দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর। কুড়িগ্রামে নদ নদীর পানির সামান্য হ্রাস পেতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানির সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। নদ নদীর অববাহিকার প্রায় 2000 হেক্টর জমির আমন ক্ষেত গত 4 দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে। বন্যার পানি নেমে যাবার পর ক্ষেতে রোপণের জন্য আমনের যে চারা কৃষকরা তৈরি করেছিলেন তা আর কয়েকদিন বন্যার পানিতে থাকলে নষ্ট হবার শঙ্কায় রয়েছেন কৃষকরা। অন্যদিকে পানি কমার সাথে সাথে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার নদের 20টি পয়েন্টে শুরু হয়ে তীব্র নদী ভাঙন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় কুড়িগ্রামে কমতে শুরু করেছে পানি। ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে তীব্র স্রোতের কারণে কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের 25টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমিজমা, স্কুল সহ বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর, হলখানা ইউনিয়নের শারডোব, মোগলবাসী ইউনিয়নের চর সিতাইঝাড় ও সন্ন্যাসী, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালো এলাকা ধরলা নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে তিস্তার ভাঙনে উলিপুরের দলদলি ইউনিয়নের ঠুটাপাইকর সহ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনের মুখে পড়েছে সদরের যাত্রাপুর, রৌমারী, রাজীবপুর, উলিপুর ও চিলমারী উপজেলার বেশ কয়েকটি এলাকা। এরই মধ্যে ঘরবাড়ি, জমিজমা, স্কুল সহ বেশ কিছু প্রতিষ্ঠান বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয়রা মাথা গোজার ঠাইটুকু হারিয়ে এখন রাস্তায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আজ যে 2-4 জমা দিন সব নদীর মধ্যে গেছে চলি। এখন এই রাস্তার মধ্যে লোকে দিয়ে নিয়ে গেছি বাড়ি ঘর দুয়ার, এখন কোনো জায়গা পাই নাই। এখানে আসি বাচ্চা কাচ্চা নিয়ে, অত রাস্তাঘাটে পড়ি আসি। আমাদের জায়গা জমি সব চলে গিয়েছে, এখন আমরা কোথায় যে দাঁড়াবো? আমাদের যাওয়ার তো কোনো জায়গাই নেই। ঘর বাড়ি সব চলে গেছে, এখন পোলাপান নিয়ে অতি কষ্টে আছি। সরকার যদি দয়া শূন্য করিয়া একটু ভূমিহীন হিসেবে, বস্তি হিসেবে একটু হেল্প করিলায়। 7বার ভাঙতে ভাঙতে শোক জমার শোক শেষ হয়ে গেল। আজকে বাড়ি ঘরও ভাঙা শেষ হয়ে গেল। আমার এলাকা জানতে পেরে গেলে কার করে ছবি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, নদী ভাঙন রোধে বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এলাকার সবশেষ পরিস্থিতি তুলে ধরলেন এই জনপ্রতিনিধি। পঞ্চমবারের মতো বন্যায় আমার ইউনিয়নের জগমনেশ্বরে প্রায় 79টি বাড়ি ভিটা নদীগর্ভে চলে যায় এবং সেই সঙ্গে নন্দদুলালের ভিটা স্কুলটিও পানি নদী ভাঙনের নদীর গর্ভে চলে যায়। তো এই অবস্থায় মানুষ অত্যন্ত মানবত জীবনযাপন করতেছে। তো আগামী দিনে যাতে এই নদী যদি কাজ করা না হয় তাহলে আমার ইউনিয়ন পরিষদ সহ রেগুলেটর এটিও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। সর্বস্ব হারানো এই মানুষগুলোর দাবি সরকারের পক্ষ থেকে একটু সহায়তা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চতুর্থ দফা বন্যা দেখা দিয়েছে টাঙ্গাইলে। যমুনা নদীতে নতুন করে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানিতে তলিয়ে গেছে হাজার একর জমির ফসল। নতুন করে বন্যাতঙ্ক বিরাজ করছে ঘরে ফেরা লাখো মানুষের মাঝে।
কুড়িগ্রামে বৃষ্টি আর বন্যার কারণে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। পাইকারি বাজারে বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। আজ কুড়িগ্রামের চালের বাজারে গিয়ে দেখা যায় মোটা ও স্বর্ণা চাল বাজারে নেই। এ সুযোগে 28 চাল বিক্রি হচ্ছে 48 টাকায়, জিরা শাইল 50 টাকা, মিনিকেট 56 টাকা আর মিনি কাটারি 60 টাকা দরে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন বেশিরভাগ চাল আসে দিনাজপুর থেকে, সেখানে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি দামে কেনা। মোকামে চালের দাম বেশি হওয়ায় তার প্রভাব খুচরা বাজারে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এবারে অন্যান্য প্রসঙ্গ। ময়মনসিংহের নান্দাইলে পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী সহ আরও 10 জন। সকাল 9:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে মাইক্রোবাস যোগে একই পরিবারের 2 শিশু ও নারী সহ 13 জন কিশোরগঞ্জের নিকলি হাওর ভ্রমণে যাচ্ছিলেন। ডাংরি নামক স্থানে পৌঁছলে মাইক্রোবাসের সাথে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ছেলে মারা যায়। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আরও একজনের মৃত্যু হয়। রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ শিবজাইট এলাকার ট্রাক চাপায় 2টো ছাগল মারার ঘটনায় ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা করেছে ছাগল মালিক ও তার লোকেরা। নিহত আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তাকে মারপিটের পর শনিবার ভোরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ছাগল ট্রাকের নিচে চাপা পড়ায় ছাগলের মালিক গোলাম মোস্তফা 10 থেকে 15টি মোটরসাইকেলে লোকজন নিয়ে 16 কিলোমিটার ধাওয়া করে ট্রাকের চালককে আটক করে পিটিয়ে ফেলে রেখে যায়। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর বাবুরাইল এলাকায় একটি মসজিদের অজুর পানির লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন। সকালে বাবুরাইল এলাকার আজমেরি গনির বায়তুল ফালাহ মসজিদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই মসজিদের অজুর হাউজে কাজ চলছিল। পানি বন্ধ হয়ে যাওয়ায় রড দিয়ে কাজ করার সময় রডের অপর পাশ ট্রান্সফরমারের সাথে লেগে শর্ট সার্কিটে মনির আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আহত মুয়াজ্জিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন। উন্নত দেশ গড়তে হলে আগে সুশিক্ষিত ও দক্ষ যুব সমাজ গড়তে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। আজ বরিশালে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক SM অজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মথু। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার আবাসিক সড়ক প্রশস্ত করে সংস্কারকরণ ও জলাবদ্ধতা নিরসনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবিতে ভুক্তভোগী পৌরনগরবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে দেবিদ্বার সরকারি কলেজের উত্তর গেট থেকে মহিলা কলেজের রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন শেষে পৌর প্রশাসক রাকিব হাসানের নিকট স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী। এদিকে নওগাঁয় জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলার 11টি উপজেলার নেতাকর্মীদের নিয়ে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ বাবু সমীর চন্দ্র। নড়াইল জেলার কালনা বেড়িবাঁধ লাহুড়িয়া বাজার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলার 12 কোটি টাকার প্রকল্পের কাজের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনার AFM আমিনুল ইসলাম।
এ সময় নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, সহকারী কমিশনার ভূমি, রাখি ব্যানার্জি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূ তাসনিম মিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমের পরিবার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে মিম হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করার দাবি করেন বক্তারা। গাইবান্ধায় সিআইপি ও UK8 এর অর্থায়নে ডিডি বায়ো প্রকল্পের মাধ্যমে নারী, শিশু ও কিশোরীদের পুষ্টি সচেতনতায় কমিউনিটি পুষ্টি স্কলার CNS নিয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক আব্দুল মতিন উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর জাহাঙ্গীর আলম, সিআইপির উন্নয়ন ও কৃষি বিষয়ক বিশেষজ্ঞ মনোয়ার হোসেন। কুমিল্লার হোমনা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষক লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগ সভাপতি হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা তিতাস আসনের এমপি সেলিমা আহমদ মেরি। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক হিজবুল বাহার রানা। এ সময় উপজেলা আওয়ামী লীগ কৃষক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে নড়াইলে পূজা অর্চনা, কীর্তন, অন্নদান ও বস্ত্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী শ্বশুরবাড়ি নড়াইলের তুলারামপুর মন্দিরে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান করা হয়। পরে কীর্তন দল সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বস্ত্রদান করা হয়। সাবেক পানি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন খুলনার ডুমুরিয়া উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল চন্দ্র দে। প্রণব মুখার্জি স্মরণে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার জসিমউদ্দিন, শুভ্রা মুখার্জির ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। ফরিদপুর ভার্চুয়াল স্কুল কার্যক্রম ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফরিদপুর জসিমউদ্দিন হলে এ সভায় জেলার সকল স্কুলের প্রধান শিক্ষকগণ অংশ নেন। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিলের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। শুক্রবার বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তার অনিয়মের কারণে এখন পর্যন্ত শিক্ষক কর্মচারীদের পদ জাতীয়করণ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকদের। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস সহ 23 জন শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সম্মেলনে তৃতীয় শ্রেণী কর্মচারী পদের বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। সকালে নগরীতে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক আজহারুল হক আজু, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডক্টর AKM আব্দুর রফিক, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ অনেকে। ধর্ষণের মামলায় খোরশেদ নামের 9 বছরের শিশুকে গ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধা শহরে মানববন্ধন করেছে ওই শিশুর পরিবার। দুপুরে শহরের ডিবি রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলারত অবস্থায় শিশু খোরশেদকে তুলে নিয়ে যান শাহঘাটা থানার SI নয়ন। এরপর ধর্ষণ মামলার আসামি করে গাইবান্ধা আদালতে প্রেরণ করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 12 সেপ্টেম্বর দুপুরে শিশু খোরশেদ আলম পাশের বাড়ির 5 বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় সাক্ষী করা হয়েছে শুভ ও নিয়াত নামের 7 বছর বয়সী অপর 2 শিশুকে।
ফেনীতে আজ নতুন করে আরও 4 জন সহ মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 1805 জনে। আজ নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে ফেনীর 88টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে 4 জনের প্রতিবেদনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে সদর উপজেলায় 3 জন ও দাগনভূঞায় 1 জন রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া শনিবার নতুন 7 জন সহ মোট সুস্থ হয়ে উঠেছেন 1573 জন। অন্যদিকে জেলার সিভিল সার্জন ডক্টর সাজ্জাদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান সহ ফেনীতে করোনায় মৃত্যু হয়েছে 37 জনের। কুমিল্লায় গত 24 ঘন্টায় 16 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন 7275 জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন 194 জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। আশা করা যাচ্ছে উন্নয়ন কাজের স্বাভাবিকতা ফিরে আসবে। দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর 53তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, সিডাপের মহাপরিচালক ডক্টর চার্টসেক ভিরাপাদ। 2 দিনব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের 105 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরিস্থিতিতে আমরা আবার আমাদের উন্নয়ন কাজ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আরম্ভ করেছি এবং আস্তে আস্তে কোভিডের কিছুটা তীব্রতা কমে আসছে সারা পৃথিবীতে। আমাদের দেশও আজকের যে সমস্ত পরিসংখ্যান সে অনুযায়ী কিছুটা কমতেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সরাইলের বড্ডাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, শিউলি আজাদ এমপি, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ সহ আরও অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর হাবিবে মিল্লাত মুন্না। এ সময় বক্তব্য রাখেন মোস্তফা কামাল খান, আনোয়ার হোসেন ফারুক সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় 2000 বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। মানিকগঞ্জে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার রাজীবপুর বাজারে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় 500 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। আঞ্জু আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম উপস্থিত ছিলেন। পরে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন অতিথিরা। কক্সবাজার সদরের ঝিলংঝা চান্দের পাড়ায় এলাকাবাসীর লোকায়ের রাস্তার জায়গায় ইটের দেয়াল তৈরি করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গতকাল বিকেলে ঘটনায় জড়িত না থাকলেও এলাকার সাবেক ইউপি সদস্য জাকির হোসেনকে আসামি করা হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। গতকাল দুপুরে স্কুল মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্কুল কমিটি, শিক্ষক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কক্সবাজার জেলাব্যাপী সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বাবুল শর্মা
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল সহ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উৎসব পালনের মাধ্যমে জেলাব্যাপী 295টি প্রতিমা ও ঘট পূজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে সভায় জানানো হয়। এবারে আমাদের কৃষি। ব্যাপক উৎসাহ সৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী 3 উপজেলায় মাল্টার চাষও হয়েছে বেশি, উৎপাদনও হয়েছে বেশি। পাশাপাশি ড্রাগন ফল চাষেও এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। চলতি মৌসুমে মাল্টা ও ড্রাগন ফল চাষে লাভের মুখ দেখছেন এ অঞ্চলের চাষিরা। প্রতিনিধি আফম কাউসার এমরানের রিপোর্ট জানাচ্ছেন মুবাল্লিক করিম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা ও আখাউড়ায় চলতি মৌসুমে বাড়ি মাল্টা 1-এর হয়েছে বাম্পার ফলন। 76 হেক্টর জমিতে 1292 মেট্রিক টন মাল্টার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। আমাদের কৃষি বিভাগের লোকজন পরামর্শ দিয়ে আসছেন কৃষকদেরকে, কখন বীজ, কখন সার, কখন পানি লাগবে সে সকল পরামর্শ দিয়ে আসছেন। দিন দিন আরও এটা আবাদ বৃদ্ধি হচ্ছে। আমরা আশা করছি যদি এভাবে চলতে থাকে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার এমন ফলন হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের এলাকায় মালটা বর্তমানে নতুন ফল, কৃষকরা এখন মালটার প্রতি বেশ ঝুঁকছে। এই মালটা আশা করি অদূর ভবিষ্যতে এর একটা ফলপ্রসূ সুফল বয়ে আনবে। এছাড়া পাশাপাশি চাষ হওয়া 3 হেক্টর জমিতে বাড়ি ড্রাগন 1-এর 3.12 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেটিও আশানুরূপ ফলন দেবে বলছেন চাষিরা। নতুন বাগানে ফুল আসা শুরু করছে, এ পর্যন্ত আমার মোটামুটি ভালো বেচা কিনা আইছে। এলাকার কৃষকরা সম্ভাবনার সৃষ্টি করেছে এবং এই ফল উৎপাদনের মাধ্যমে তারা স্বাবলম্বী হচ্ছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এখানকার মালটা আশপাশের জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছে। চাহিদা অনেক বেশি, এই জন্য আমি মালটাটা খরিদ করছি বাগানটা। আশা করি অনেক লাভবান হব। আমরা মালটা বাগ ক্রয় করার পর থেকে আমরা এই মালটা বাজারে বিক্রি করি না, আমাদের বাগ থেকে মনে করেন পাইকারি এবং খুচরা ক্রেতারা নিয়ে যাচ্ছে। আমরা আশা করি মালটা বিক্রি করে আমরা অনেক লাভবান হব। জেলা কৃষি কর্মকর্তা শোনালেন আশার কথা। বর্তমানে খুব দ্রুত গতিতে এখানে মালটা সম্প্রসারণ হচ্ছে। পর্যায়ক্রমে এই উন্নত জাতের বিভিন্ন জাত আম, লিচু, ড্রাগন ফল, পেয়ারার সম্প্রসারণ করছি। এইসব উন্নত জাত দিয়ে পর্যায়ক্রমে আমরা পুরো উপজেলাকে আমরা ফল চাষের আওতায় নিয়ে আসবো। আর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলের আবাদ শুরু হয়েছে। বিশেষ করে মালটা একটা যুগান্তকারী পরিবর্তন এই এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা নতুন করে শুরু করেছি সেটা হলো যে ড্রাগন ফলের আবাদ। ইতিমধ্যে কৃষকরা এবং নতুন নতুন উদ্যোক্তারা আমাদের ড্রাগন ফল আবাদ শুরু করেছে। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের জনতা বাজার এলাকায় মেঘনার আকস্মিক ভাঙনের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ নুরুল আমিন রুহুল। সকালে বাঁধের ভাঙনের স্থানে এসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে এর স্থায়ী সমাধানের নির্দেশনা দেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জাহিদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী তোফায়েল হোসেন সহ মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুক্রবার রাত 7:30টায় বাঁধের ওই স্থানের প্রায় 100 ফুট ডেবে যায়। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের শিববাড়ি এলাকার একটি কনভেনশন সেন্টারে আজ দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সাংবাদিকদের সাহসিকতার সাথে যথাসময়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল সীতাকুণ্ড ক্যাডেট কলেজের সামনে মহাসড়ক অবরোধ করার কারণে প্রায় 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় উভয়মুখী 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সংসদ সদস্যের হস্তক্ষেপে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক ত্যাগ করে। জাল সনদ তৈরি, পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি ও চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার মূল হোতা মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে সিরাজগঞ্জের তারাস প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অভিযুক্ত মিজান মাস্টারের বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। মিজানুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা। এর আগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র তৈরির অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সংগঠনটির জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ আনোয়ার পাশা বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব সহ নেতৃবৃন্দ। দাউদকান্দি পৌরসভার জারিফ আলী শিশু পার্কে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণের প্রতিবাদে ও সম্প্রতি মারমা কিশোরী ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজাতি সংগঠনগুলো। শুক্রবার মারমা ইয়াং জেনারেশন CEPZ শেখার নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ধর্ষক ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। গাজীপুর সদরের পিরুজালি এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। পিরুজালি একতা সংঘের উদ্যোগে শালদহ নদীতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচে দেশের বিভিন্ন এলাকার 18টি দল অংশগ্রহণ করে। বাইচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। স্থানীয় সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ এ নৌকা বাইচ উপভোগ করেন। দর্শক, জেলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির জানাজায় লাখো মানুষের ঢল, দাফন করা হয় মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে। 5 দিন বন্ধ থাকার পর অবশেষে দেশের স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতীয় পেঁয়াজ, কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের বহিষ্কৃত 4 কর্মকর্তা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি, চাওয়া হবে রিমান্ড। আবারও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, উত্তরাঞ্চলে 4র্থ দফা বন্যার আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরাফত আহমেদ। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।